কি হলো? বুঝলি সিদ্ধার্থ, এটা ভেবে অবাক লাগছে যে এতক্ষণ সময় হয়ে গেল আর কেউ আমাদের ওই ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করলো না। এরকম সময়ও কখনো আসবে না। আমাদের ওপর কেউ সন্দেহ করবেই না। তাশিয়া, খাবার কি তৈরি হবে না আজ? হ্যাঁ ব্যাস 5 মিনিট, অলমোস্ট ডান, রেডি হচ্ছে, ব্যাস হয়ে গেছে। বিক্রম, কেমন? আমি সিদ্ধার্থকে অনেকবার জিজ্ঞাসা করলাম যে তুমি হঠাৎ রে আর বিক্রমের সাথে 2 সপ্তাহের জন্য ছুটিতে কেন গিয়েছিলে, কিন্তু ও বলেছিল যে বিজনেসের ব্যাপার। আমার বিশ্বাস হচ্ছে না একটু। তা আশা, তুই বিক্রমকে জিজ্ঞাসা করেছিস? হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম, তার এই উত্তর দিল। ও তোকে আবার মেরেছে? তাশা, তোর এটা মনে হচ্ছে না যে বিক্রম মরে গেলে ভালো হয়? হ্যাঁ খুব মজা হলো, হাঁপিয়ে গেলাম রে। জায়গাটা হেভি ভাই, শহর থেকে অনেকটা দূরে, বেশ ফ্রেশ খুবই লাগছে। রিফ্রেশিং লাগছে, মাঝে মাঝে আসতে হবে। ঠিক বলেছিস ভাই। গুড জব ভূমি, অ্যারেঞ্জমেন্ট দারুণ হয়েছে। থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যালো, এখানে নেটওয়ার্ক আসে না নাকি? স্যার এখানে নেটওয়ার্ক একটু উইক আছে, আপনাকে ওইদিকে জঙ্গলের দিকে যেতে হবে। হ্যালো, হ্যালো, তোর নেটওয়ার্ক কেন আসছে না? হ্যালো, নীলম, তুমি? নীলম, 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 বিক্রম! এখানে নিলামকে কে ডেকেছে? বিক্রম? ও কেন ডাকতে যাবে? কিন্তু ও এখানে কি করে এলো? ওই দেখো নিলাম। নিলাম! বিক্রমের চিৎকার এটা। বিক্রম! তোমরা সবাই বলতে চাইছো যে বিক্রমকে এখানে নীলম ইচ্ছে করে ডেকেছিল যাতে ওকে সহজেই মারতে পারে, তাই তো? আচ্ছা, আপনারা কি নীলমকে দেখেছিলেন নাকি বিক্রমের মুখ থেকে শুধু শুনেছিলেন? স্যার, আমরা প্রত্যেকে নিলামকে দেখেছি। আর ও হালকা নীল রঙের লম্বা ড্রেস পরেছিল। আচ্ছা, এই নীলম কে আর ও এখানে কি করে এলো? আচ্ছা, ও কি জানতো যে আপনারা এখানে ছুটি কাটাতে আসছেন? স্যার, নীলম আমাদের প্রত্যেকেরই কমন ফ্রেন্ড, আর 2 মাস ধরে তো নীলমের সাথে আমাদের কোনো যোগাযোগই ছিল না। আচ্ছা, আর তার আগে? স্যার, ওই 2 মাস আগে ওই আমাদের আর নীলমের মাঝে কিছু প্রবলেম হয়েছিল। ওর পরে নীলমের সাথে আর কোনো যোগাযোগ নেই স্যার। হ্যাঁ স্যার, আজ বিক্রমের মুখে নিলামের নাম শুনে আমরা সব অবাক হয়ে গেছিলাম। আপনি তো এখানকার কেয়ারটেকার, আপনি তো খুব ভালোভাবে জানবেন যে এখানে কে এসেছিল আর কি কারণে এসেছিল। একদম ফাঁকা জায়গা স্যার, যে কেউ যেতে আসতে পারে। ভূমি, তুমি বিক্রমকে জঙ্গলে পাঠিয়েছিলে তো ফোনে কথা বলার জন্য? স্যার কারণ ওখানে নেটওয়ার্ক খুব উইক থাকে, তার জন্য। চাইলে আপনারা নিজেরা চেক করে দেখতে পারেন। ঠিক আছে, বিক্রমকে ফোন কলটা কে করেছিল সেটা যদি একবার জানতে পারি তাহলে ঠিক জানতে পারবো যে এখানে কি হয়েছিল আর করেছিল কে।
উপরে ওঠো। এই নাও। কে আমি? আরে পা দাও, ওইতে পা। চলো, আরে স্যার কিচ্ছু হবে না। হ্যাঁ, সাবধানে তাড়াতাড়ি করো। আরে আরে স্যার ধরে নাও এটা। স্যার সাবধানে, নয়তো আমি পড়ে যাবো কিন্তু। স্যার এরা হয়তো মেয়েটার নাম বলছে, কিন্তু এদের কথায় বিশ্বাস করা একটু মুশকিল। বিক্রমের ওজন প্রায় 70 থেকে 80 কিলো হবে। একটা মেয়ে ওকে কুড়ুল দিয়ে মারার পরে ওর লাশটাকে হাসিতে ঝুলিয়ে দেয়। অদ্ভুত মনে হচ্ছে না স্যার? নীলম? এই নীলমটা আবার কে? কি উদ্দেশ্য থাকতে পারে তার? স্যার বিক্রমের কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল। সেই নাম্বারটা ট্রেস তো হচ্ছে না, বোধহয় সিম কার্ডটা ডিস্ট্রয় করে ফেলেছে। হ্যাঁ স্যার, ওই ভূমি কেয়ারটেকার, ওর আচরণও কেমন যেন সন্দেহজনক। ঠিক আছে, দেখা যাক। নিলামের সঙ্গে দেখা করি আগে। এক্সকিউজ মি, এটা কি নিলামেরই বাড়ি? হ্যাঁ, এটা নীলমেরই তো বাড়ি, আর আমি ওর মা হই। আপনারা কারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? বলুন কি ব্যাপার? অ্যাকচুয়ালি পিনাকি ওয়েস্টে একটা ফার্ম হাউস আছে, সেখানে খুন হয়েছে। ওখানে যারা ছিল তারা এটা বলছে যে ওখানে নিলামকে দেখেছিল। কি? তাহলে আপনারা এটাই বলতে চান যে নীলম কাউকে খুন করে দিয়েছে, আর আপনারা ওর বাড়িতে ওর সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ, নিলাম কোথায়? আসুন আমার সাথে। কোথায়? আপনারা নীলমের সাথে দেখা করতে চান না? আসুন, আমি দেখা করাচ্ছি নীলমের সাথে। এই যে আমার নীলম, দেখছেন আপনারা এর অবস্থা? মেশিনের দ্বারা জীবিত আছে, শুধুমাত্র চোখ ছাড়া এর শরীরের কোনো অংশের কোনো প্রতিক্রিয়া নেই। আর আপনারা বলতে চাইছেন যে যে এই মেয়েটি কারোর খুন করে দিয়েছে? খুন করেছে আমার দিদি? নিলামের এরকম অবস্থা কবে থেকে আর কিভাবে? গত মাস থেকে। ওর সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর। এই অ্যাক্সিডেন্ট হলো কি করে? মানে কেউ এসে ধাক্কা মেরেছিল, না গাড়ির ব্রেক ফেল হয়ে গেছিল? ওই নীলম নেশা করেছিল। আপনারা কারা? আর এসব কি হচ্ছে? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? দেখুন ডক্টর, ওর খুব কাছের বন্ধু বিক্রম, যাকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। আর ওখানে যারা ছিল তাদের বক্তব্য হলো এও নাকি ওখানে উপস্থিত ছিল। দিস ইজ নট পসিবল। এটা হতে পারে না। ওরা সবাই মিথ্যে কথা বলছে। বিক্রম আর ওর বন্ধুরা একেবারেই দিদির বন্ধু নয়, বিজনেস পার্টনার ছিল। চিট করেছে ওরা দিদিকে, ঠকিয়ে বিজনেস থেকে আলাদা করে দিয়েছে। ভালোই হয়েছে, ওই 3 জন চিটারের মধ্যে একজন মারা গেছে। খুব ভালো হয়েছে। আমাদের কাছে 5 জন আই উইটনেস আছে, প্রত্যক্ষদর্শী, যারা ওকে ওখানে ঘটনা ঘটার সময় দেখেছিল। আপনি বলতে চাইছেন ওর অবস্থা খুব শোচনীয়? দেখুন, আপনার কথা শুনে আমি খুব অবাক হয়েছি। নীলম সেই অবস্থাতেই নেই যে কোনো মুভমেন্ট করতে পারে। ও নিজের ইচ্ছায় একটা আঙুলও নাড়াতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক যে ও আমাদের দেখতে পারে, আমাদের শুনতে পারে, আমাদের বুঝতে পারে, কিন্তু এর থেকে বেশি কিছু নয়। ও যে কিছুটা করতে পারছে সেটা আমাদের দেওয়া স্টিমুলেশনের জন্য। মানে? আমরা কন্টিনিউয়াসলি ওর ব্রেন ম্যাপিং করছি, ওর মস্তিষ্কের অবস্থার প্রোগ্রেস দেখার জন্য। এটা জানার জন্য যে নীলমের শোনার, দেখার, শোয়ার আর স্পর্শ অনুভব করার কতটা ক্ষমতা আছে, যাতে ওর রিকভারি তাড়াতাড়ি হতে পারে। কিন্তু নীলম শুধু মিউজিক আর ফ্রেগ্রেন্স, তার মানে সুগন্ধতে রিয়্যাক্ট করছে, কারণ ওর মস্তিষ্ক এইসব জিনিসে রেসপন্ড করে। নীলম এই মুহূর্তে একটা প্রাণহীন ফার্নিচারের মতো। ও এখান থেকে নড়তেই পারবে না, কারণ মার্ডার কি করে করবে? বিক্রম নিলামকে দেখেছিল আর ওর পিছু নিয়েছিল। রে, সিদ্ধার্থ আর তাশিয়া, মনিকাও দেখেছিল। এতজন দেখেছে, সবার ভুল হতে পারে, এটা কি করে সম্ভব? কিন্তু নিলমের এই অবস্থা তো আমরা দেখছি স্যার। দেখুন ডক্টর,
আপনাদের হসপিটালের গেট থেকে শুরু করে এই পুরো হসপিটালের সিসিটিভি ফুটেজ আমি দেখতে চাই। সরি স্যার, গত সপ্তাহে সিসিটিভি ক্যামেরা খারাপ হয়ে গেছে, কোনো ফুটেজ তো নেই আমাদের কাছে। এখন ডক্টর একটা কথা মনে রাখবেন যে যদি এটা প্রমাণ হয় যে নিলামি ক্রাইম সিনে ছিল, তাহলে আপনার লাইসেন্স ক্যান্সেল হতে পারে। এবার ডক্টর সারিকাকে দিয়ে ওর ভালো করে এক্সামিন করাতে হবে। এই পরিস্থিতিতে দুটো ব্যাপার হতে পারে। হতে পারে এই নীলম নাটক করছে, কিংবা ওর মতো দেখতে কেউ আছে, আর এতজনে দেখেছে, সবার চোখে তো আর ফাঁকি দিতে পারবে না। স্যার, আমার মনে হচ্ছে পুরবি আর ফ্রেডিকে একে লক্ষ্য রাখার জন্য এখানেই থাকা উচিত। তাহলেই জানা যাবে ও বিছানা থেকে উঠতে পারে কিনা। পুরবি, হেড্রিক, এই করিডোর থেকে শুরু করে আর ওর ঘর অবধি খুব ভালো করে খেয়াল রাখবে। ভালো তো লাগছে না ওকে এই অবস্থায় দেখতে, কিন্তু তবু আমাদের ওর ফিঙ্গারপ্রিন্টস আর ফুটপ্রিন্টস নেওয়া দরকার। আর তাছাড়া নীলামের ভাই আর মা ছাড়া ওখানে আর কে কে আসেন ওর খোঁজ নিতে, ওর সঙ্গে দেখা করতে, সেটাও দেখতে হবে। আপনারা সবাই তো নিলামের প্রতিবেশী, তাহলে আপনারা তো অবশ্যই জানবেন যে নিলামের কি কোনো যমজ বোন আছে? না স্যার। আচ্ছা, কোনো কোনো কাজিন বা ফ্রেন্ড যাকে নিলামের মতোই দেখতে? স্যার, নীলমকে আমরা ছোট থেকে দেখছি, অনেক বছর ধরে চিনি ওদের পরিবারকে। নীলমের কোনো বোন নেই, শুধু একটা ভাই আছে। আচ্ছা আচ্ছা রাজু, তুমি তো অনেক বছর ধরে এখানে কাজ করছো, তুমি নিশ্চয়ই জানবে। স্যার, নীলম দিদির আত্মীয়দের দেখেছি আমি, ওনার বন্ধুদেরকেও আমি চিনি, কিন্তু স্যার এমন কেউ নেই যাকে নীলম দিদির মতো দেখতে। নীলম, ওর জ্ঞান নেই, ও কোমাতে আছে, আর ও তো কিছুই করতে পারবে না। আর রইল বাকি সবাই যারা ওই সময় পিকনিকে প্রেজেন্ট ছিল। বিক্রমকে খুন ওদেরই মধ্যে কেউ করেছে। তবে স্যার, এই তাসিয়া বিক্রমের স্ত্রী, ওর মুখ দেখে মনে হচ্ছে না যে ওর স্বামী মারা যাওয়াতে ওর কোনো আফসোস রয়েছে। কিংবা স্যার নীলমের মা বিদ্যা আর ওর ভাই ঋষভ। স্যার, বিক্রম আর ওর বন্ধুরা নীলমকে বিজনেস থেকে সরিয়ে দিয়েছিল। হতে পারে বদলা নেওয়ার জন্য দুজনে মিলে বিক্রমকে প্রাণে মেরে দিয়েছে। স্যার, সন্দেহর তালিকায় তো এও রয়েছে, এই বিক্রমকে জঙ্গলের দিকে পাঠিয়েছিল স্যার। পঙ্কজ, এই 4 জনের ওপর কড়া নজর রাখো। দেখো গত 48 ঘন্টায় কি করছিল, কোথায় কোথায় গিয়েছিল। স্যার, স্যার আমার একটা ব্যাপার একদম ভালো লাগেনি। কি ভালো লাগছে না ভাই? স্যার, আমি নিজে ওই মেয়েটাকে এক্সামিন করে আসছি, বেচারি নিজের হাতটাও নাড়াতে পারে না, আর আমরা ওর ফুটপ্রিন্টস আর ফিঙ্গারপ্রিন্টস খুনির সাথে ম্যাচ করাচ্ছি। দিস ইজ সারিকা, একটা কথা তুমি খুব ভালো করে মনে রাখবে। তুমি এতদিন ধরে সিআইডিতে কাজ করছো, সিআইডির কাজে কোনো ইমোশনের জায়গা নেই। এখানে সবাইকে সন্দেহ করতে হয়। মনে রেখো, ওই মেয়েটাকে 5 জন লোক ওখানে দেখেছে, বুঝলে? ইমোশনের কি আছে? এক কাজ করো, এই সব ফিঙ্গারপ্রিন্টস যেগুলো পুরবি আমাদের এনে দিয়েছে, আর এই দড়ি থেকে, কুড়ুল থেকে যে ফিঙ্গারপ্রিন্টস আমরা পেয়েছি, ওগুলো আমি সেভ করেছি। একটু ম্যাচ করে দেখো যদি কিছু পাওয়া যায়। গড, এটা তো ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হয়ে গেছে। হসপিটালের যে ভিজিটার্স বুক আছে, সেই হিসাবে কোনো একজন ডক্টর রজত আছে যে গত 2 সপ্তাহ ধরে এই নিলামের সঙ্গে দেখা করতে আসছে। ডক্টর রজত? আচ্ছা, উনি কি সেই যিনি অ্যাস্ট্রোফিজিক্স আর প্যারানর্মাল সায়েন্স নিয়ে কাজ করছেন? হ্যাঁ শালুকে, বলো। কি নীলম ক্রাইম সিনে গিয়েছিল? নীলম হাঁটতে পারে?
ডক্টর রজত, নিলাম তো চলাফেরা করতে পারে, কারণ ক্রাইম সিনে আমরা যে ফুটপ্রিন্ট আর ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি সেটা তো ওর সঙ্গে ম্যাচ করে গেছে। তাহলে এই পুরো বিষয়ে আপনার কি রোল? দেখুন, আমি আপনাদের কথা অস্বীকার করছি না। হসপিটালের বেড থেকে নিলাম উঠতে পারে। হ্যাঁ, ওর ফিঙ্গারপ্রিন্টস আর ফুটপ্রিন্টস অ্যাস্ট্রাল প্রজেকশনের সাথে মিলবে কি মিলবে না, দ্যাট আই এম নট শিওর। এক্সকিউজ মি, কি বললেন আপনি? অ্যাস্ট্রাল, হোয়াট ইজ দ্যাট মিন? এক মিনিট, অ্যাস্ট্রাল প্রজেকশন? আর ইউ জোকিং? আমার সঙ্গে মজা করছেন না তো? নীলমের ভাই ঋষভকে আমি বলেছিলাম একটা বিশেষ মিউজিক চালানোর জন্য আর নীলমের পাশে ফুল রাখার জন্য। এই কাজটা ওর মস্তিষ্কে প্রভাব ফেলবে, ওটা তাড়াতাড়ি কাজ করতে থাকবে আর নীলম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন বুঝতে পারছি যে নীলমের মস্তিষ্ক খুব বেশি পাওয়ারফুল হয়ে গেছে, এতটা যে ও নিজেকে অন্য কোথাও প্রজেক্ট করতে পারে। ও নীলম নয়, ওর অ্যাস্ট্রাল প্রজেকশন। এক মিনিট, আপনি বলছেন যে ওর প্রজেকশন অন্য জায়গায় করতে পারবে? এটা কিভাবে সম্ভব? দেখুন, অ্যাস্ট্রাল প্রজেকশনকে যদি খুব সাধারণভাবে আপনাকে বোঝাই তাহলে সেটা এইভাবে। দেখুন, যেমন মরার পরে মানুষের আত্মা তার শরীর থেকে আলাদা হয়ে যায়, ঠিক একই রকম জীবিত মানুষের চেতনাকেও ফিজিক্যালি বাইরে বের করা সম্ভব। আর যেমন আমি বুঝি যে নীলমের কেসেও এরকমই কিছু হয়েছে। দেখুন ডক্টর রজত, সায়েন্সে এমন কোনো প্রমাণ নেই যাতে এই কথাটা কনফার্ম হতে পারে যে শরীর থেকে আত্মাটাকে বাইরে বার করা যায়। আর আপনার থিওরি অনুযায়ী একটা 40-45 কিলো ওজনের একটা মেয়ে যে কোমায় রয়েছে, সে একজন 85 কিলো ওজনের একটা লোককে দড়িতে ঝুলিয়ে দিয়েছে। তার মানে আপনারা আমার কথা বিশ্বাস করছেন? তাহলে আপনারাই বলুন, এক হাত পায়ে অক্ষম মেয়ে যে হাসপাতালের বেডে পড়ে আছে, সে একই সময় দুটো আলাদা আলাদা জায়গায় কিভাবে থাকতে পারে? থ্যাংক ইউ ভেরি মাচ, সেটা আমরা খোঁজ নিয়ে নিচ্ছি। শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। আরে, এই মাত্র তো ছিল। কোথায় হাওয়া হয়ে গেল? ওখানে ভূত। কোথায়? পুরবি, আমি ওকে নিজের চোখে দেখেছি, ওখানে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে উধাও হয়ে গেল। কিন্তু নিলাম তো এখানেই ছিল, এখান থেকে ওঠেও নি। এই নিলাম একই সময় দু জায়গাতে? স্যার, আমি নিজের চোখে দেখেছি নীলমের আত্মা দাঁড়িয়েছিল এই করিডোরেই। স্যার, ওর রুমেই ছিল। ঋষভ মিউজিক অন করে ফুল রেখে শুতে চলে গেছিল। এরকম প্রথমবার হয়নি স্যার, আমি দেখেছি। স্যার, ওর বডি এখানেই থাকে আর ও বাইরে ঘুরে বেড়ায়। দেখলেন, আমি আপনাদের আগেই বলেছিলাম মিউজিক আর ফুলের জন্য ওর নার্ভের সক্রিয়তা বেড়ে যায় আর সেই অবস্থায় ওর আত্মা শরীরের বাইরে চলে যায়।
অ্যাস্ট্রাল প্রজেকশন। অ্যাস্ট্রাল প্রজেকশন? হ্যাঁ। ঋষভ, ভেতরে যাও, গিয়ে মিউজিক চালাও, যেটা তুমি তোমার বোনকে শোনাও, আর ওই ফুল সেটাও রাখো। হ্যাঁ স্যার। এবারে দেখবো। দেখুন, শরীরে সক্রিয়তা বাড়ছে। আমি আপনাকে বলেছিলাম না আমি ভুল বলিনি? ঠিক আছে ডক্টর, ওর আঙ্গুলটা নড়াচড়া করছে, কিন্তু ওর অ্যাস্ট্রাল প্রজেকশন কোথায়? শুধু তো আঙ্গুলের রিয়াকশন দেখছি। তাহলে কি পুরো হসপিটালেই ওর আঙ্গুলের ছাপ খুঁজে বেড়াবো? যদি ওর আত্মা ওর শরীর থেকে বেরিয়ে অন্য কোথাও যায়, তাহলে ওর ফুটপ্রিন্ট আর ফিঙ্গারপ্রিন্টও সাথে নিয়ে যায়, তাই না? দেখুন, আপনাকে বুঝতে হবে, নীলমের আত্মা আপনার অর্ডারে তার শরীর ছেড়ে বাইরে আসবে না। এটা নিজে থেকেই স্বেচ্ছায় আসবে। ও প্লিজ ডক্টর, আপনার এই সায়েন্সের কথাবার্তা আমাদের মাথাতেই ঢুকছে না। এই কেসটা আমরা সলভ করব, বুঝেছেন? আপনারা আমার কথাকে বিশ্বাস করুন। এক্সকিউজ মি, আসুন। দেখুন দেখুন নিলামকে। ওর অবস্থা দেখে আপনাদের মনে হচ্ছে যে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে ও কাউকে মার্ডার করতে পারে? হ্যাঁ স্যার, আমরা প্রত্যেকে ওকে দেখেছিলাম। ওটা নীলমই ছিল, আর আমাদের কোনো ভুল হয়নি স্যার। 1 মাস হয়েছে তোর অ্যাক্সিডেন্টের। এটা হতেই পারে যে অভিনয় করছে, হাঁটাচলা করতে পারে। সিদ্ধার্থ ও সত্যি বেড থেকে নড়াচড়া করার অবস্থায় নেই। তাহলে ওটা কে ছিল যাকে আমরা ওখানে দেখেছিলাম? ওই দেখো নিলাম। স্যার, আমি বলেছিলাম না নীলমের আত্মা ওর শরীর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার ওদিকে গিয়ে বসুন। আপনারাও প্লিজ ওদিকটা গিয়ে বসুন, প্লিজ ওই দিকটা গিয়ে বসুন। স্যার, এর আঙুল আর পায়ের ছাপ ম্যাচ কিভাবে হতে পারে? হতে পারে যদি কেউ নিলামের ফিঙ্গারপ্রিন্টস আর পায়ের ছাপ ক্রাইম সিনে ছেড়ে আসে তবে। কি হলো স্যার? একটা কথা আমার মাথায় ঘুরছে। বিক্রমের মৃত্যুর পরে তোমাদের মনে আছে বিক্রমের বন্ধুরা কি বলেছিল? স্যার, নীলম আমাদের প্রত্যেকেরই কমন ফ্রেন্ড, আর 2 মাস ধরে তো নীলমের সাথে আমাদের কোনো যোগাযোগই ছিল না। সিদ্ধার্থ কি করে জানলো যে নীলমের অ্যাক্সিডেন্ট 1 মাস আগে হয়েছিল? 1 মাস হয়েছে তোর অ্যাক্সিডেন্টের। হাঁটাচলা করতে পারে, এটা হতেই পারে যে অভিনয় করছে। সিদ্ধার্থ, রে, তাশিয়া, মনিকা আর ভূমি, এদের সবাইকে বিউরোতে নিয়ে এসো। সিদ্ধার্থ, ইয়েস স্যার। নীলমের সঙ্গে শেষ কবে দেখা হয়েছিল? স্যার, আমি তো বলেইছিলাম, প্রায় 2 মাস আগে। আসলে হয়েছে কি, একটু ভুলে যাই, বয়স হয়েছে তো। 2 মাসের মধ্যে যখন দেখা হয়নি, তাহলে নীলমের অ্যাক্সিডেন্টের ব্যাপারে তুমি কিভাবে জানলে? স্যার, ঠিকঠাক তো মনে নেই, কিন্তু কথায় কথায় বিক্রমই বলেছিল আমাকে। তোমরা বিজনেস পার্টনার ছিলে, তাই ও মারা যাওয়াতে সব থেকে বেশি লাভ তো তোমাদেরই হয়েছে। স্যার, বিজনেস পার্টনার ছিলাম, খুনি নয়। আর ও বন্ধু ছিল আমাদের। ওর ব্যাপারে আমরা এসব ভাবতেই পারি না। যদি লাভের কথা বলেন তো বিক্রমের মৃত্যুর লাভ তো সবচেয়ে বেশি ওর ওয়াইফ তাশিয়ারই হয়েছে। বিক্রমের মৃত্যুর পর আপনার প্রতি হওয়া অত্যাচার কমে গেল। এটা ছাড়া আর কোনো সুবিধা পেয়েছেন আপনি? হ্যাঁ, বিক্রম চলে যাবার পর আমার আর ভয় লাগে না, আর আমি বেশ ভালোই আছি। কিন্তু আমি বিক্রমকে মারিনি। নীলমকে চেনেন আপনি? আমি নীলমকে একদমই চিনি না। 25শে জুলাই যেদিন নিলামের অ্যাক্সিডেন্ট হয়, সেই সময় তোমরা কোথায় ছিলে? স্টার ক্লাব, বিকেসি, তারপর আমরা এয়ারপোর্ট গেছিলাম স্যার। সিদ্ধার্থ, তোমার স্মৃতিশক্তির প্রশংসাই করতে হয়। স্যার, মনে তো থাকবেই, ওয়ার্ল্ড ট্যুরের জন্য টিকিট আমি তো বুক করেছিলাম। ট্রাভেল এজেন্ট কে ছিল?
সাইমা ট্রাভেলস। যেই বাংলোতে আপনি ছুটি কাটাতে গিয়েছিলেন, ওখানে যাওয়ার আগে আপনি ওখানে 2-3 বার গিয়েছিলেন। কি করতে গিয়েছিলেন? আমি এটাই দেখতে গিয়েছিলাম যে ওখানে কেমন সব ব্যবস্থা, ওটাই দেখাচ্ছিল। ভূমি, আপনি বিক্রমকে বাংলোর পিছনে এইটা বলে পাঠিয়েছিলেন ওখানে নেটওয়ার্ক আসে, কিন্তু এটা সত্যি না। আমরা চেক করেছি। দেখুন ম্যাডাম, ওরা অনেক বড় লোক, আমার ওদেরকে মেরে কি লাভ হবে? আর আপনি শুধু শুধু আমাকে এইসবে টানছেন। ম্যাডাম, আমি কিছু করিনি। তাহলে বিক্রমের মৃত্যুর আগে, একদিন আগে হসপিটালের বাইরে কি করছিলেন? আমার ভাইয়ের দোকান আছে, ওখানে দেখা করতে গেছিলাম। আর মনিকা, আপনার কি বক্তব্য? আমি নিলামের ব্যাপারে কিছু জানি না। তাছাড়া আমার হাজব্যান্ড আমাকে বেশি কিছু বলে না, তাই এসব ব্যাপারে আমার কিছু যায় আসে না। স্যার, এই 5 জনের মধ্যে বিক্রমের খুন যেই করুক, কিন্তু বিক্রমের খুন আর নীলমের যে অ্যাক্সিডেন্ট, এদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো আছে স্যার। রাইট। এটা অ্যাস্ট্রাল প্রজেকশনের ব্যাপার নাকি যমজের, কিন্তু এটা তো শিওর যে এদের মধ্যে কেউ আছে যে নীলমের এই অবস্থার সুযোগ নিচ্ছে। নিলামের অ্যাক্সিডেন্ট পালোমি ব্রিজে 25শে জুলাই হয়েছিল, আর পুলিশ খবর পায় ওই দিন সকালে 4টে থেকে 5টার মধ্যে। এটা খোঁজ নিতে হবে যে ওই 3 জন বিক্রম, সিদ্ধার্থ আর রে 25শে জুলাই কোথায় ছিল, আর কে নিলামের অ্যাক্সিডেন্টের ব্যাপারে প্রথম জানতে পারে। আর হ্যাঁ অভিজিৎ, ওই সাইমা ট্রাভেলস, ওখানেও ভালো করে জিজ্ঞাসাবাদ করো। সো পুরবি, আজকে রাত্রে এই হসপিটালেই থাকো, কিন্তু একটা কথা মনে রেখো, ওই রুমে আজ না কোনো মিউজিক বাজবে, না কোনো ফুল থাকবে। শুধু এটা খেয়াল রাখতে হবে যে নিলামের শরীর থেকে নিলাম বাইরে কিভাবে যায়। বিক্রম, রে, সিদ্ধার্থ, এদেরকে আপনি অবশ্যই চেনেন। ওদের ওয়ার্ল্ড ট্যুরের টিকিট তো আপনিই বুক করিয়েছিলেন না? হ্যাঁ স্যার। স্যার, ওরা খুব অদ্ভুত লোক। স্যার, প্রথমে ওরা দিল্লি যেতে চেয়েছিল, বুকিংও হয়েছিল, কিন্তু হঠাৎ করে বললো যে 3-4 ঘন্টার মধ্যে জোগাড় করে দাও, ওয়ার্ল্ড ট্যুরে বেরোবো। দেখুন, ডিটেলে বলুন আপনাদের কি কথা হয়েছিল। হ্যাঁ স্যার। ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কি করে জানলেন আপনারা? স্যার, সকাল 4টের সময় আমাদের কাছে খবর এসেছিল যে একটা গাড়ি ব্রিজ থেকে নিচে পড়ে গেছে। আমি আমার টিম নিয়ে এখানে পৌঁছই আর ওই মেয়েটাকে গাড়ি থেকে বাইরে বের করি। কিন্তু স্যার, অবাক হওয়ার বিষয় হলো এটাই যে এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পরেও মেয়েটার শ্বাস চলছিল। তদন্ত করে কি জানতে পেরেছেন? এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল নাকি কেউ জেনে শুনে কাজটা করেছিল? অ্যাক্সিডেন্ট ছিল স্যার। মেয়েটাকে নেশাগ্রস্ত অবস্থায় গাড়িতে পাওয়া গেছে। কিন্তু স্যার, অবাক হওয়ার মতো বিষয় এই যে সিসিটিভি ফুটেজে না মেয়েটাকে দেখা গেছে, না মেয়েটার গাড়িটাকে। ও যে এখানে কি করে পৌঁছলো সেটা কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা, অ্যাক্সিডেন্ট তো 1 মাস হয়ে গেছে, কিন্তু এর ফুটেজ তো পেয়ে যাবো। একটা কাজ করো, এই 24 জুলাইয়ের রাতে ক্লাব ভিস্টা থেকে এয়ারপোর্ট যাওয়ার মধ্যে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবগুলোকে চেক করো। আর হ্যাঁ, ওই হাইওয়েরও নিয়ে নাও যেটা পুলমি ব্রিজের দিকে যায়, যেখানে নিলামের কারের অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্যার, 25শে জুলাই রাতে বিক্রম স্যার ফোন করেছিল। স্যার, উনি বললেন যে ওনারা 3 জনে ওয়ার্ল্ড ট্যুরে যাবেন, এই জন্য নেক্সট ফ্লাইটেই টিকিট বুক করে দিতে। স্যার, আমার খুব অদ্ভুত লেগেছিল ব্যাপারটা, কিন্তু স্যার ওনার কথা থেকে এটা মনে হচ্ছিল যে কিছু তো একটা গড়বড় চলছে। আই সি। বুঝতে পারছি না নিলমকে সবাই সব জায়গায় দেখতে পাচ্ছে কি করে, যখন ও নিজের বিছানা থেকেই উঠতে পারছে না। হ্যাঁ স্যার, আমি এখানেই আছি, আর নীলামও আমার চোখের সামনে আছে, ওইভাবে বিছানায় শুয়ে। আর এই নীলামের মতন দেখতে মেয়েটাকেও দেখতে পাইনি, সব কিছু নর্মাল। কাম অন ইয়ার মনিকা, তোমার কি মনে হয় বিক্রমের মৃত্যুর পর নীলম আমাকে আর রেকে মেরে দেবে? আরে রিল্যাক্স ইয়ার, রে আমার সাথেই আছে, কিচ্ছু হবে না, আমরা বাড়িতেই আসছি। নীলম, নীলম, সিদ্ধার্থ সামনে নীলম দাঁড়িয়ে আছে।
হোটেল থেকে এয়ারপোর্ট পৌঁছতে কমপক্ষে 2 ঘন্টা লাগে। ভেবে পাচ্ছি না এই 3 জনের 7 ঘন্টা কিভাবে লাগলো। আর স্যার এই ফুটেজগুলো নিয়ে কিছু করা হয়েছে। এই একটু পিছনে নাও তো পঙ্কজ, আর একটু পিছনে নাও যেখানে ডিসি চক ছিল। হ্যাঁ স্টপ, এখান থেকে চালাও। আর এটা পরের ফ্রেমে উধাও। এই ফুটেজ এডিট করা হয়েছে স্যার, এডিট করা হয়েছে। পুলমি ব্রিজের দিকে যাওয়ার রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ তো আমরা চেক করেছি। নিলামের কার তো কোথাও দেখতেই পাইনি। আর যদি নিলাম এই রাস্তা দিয়ে না যায় তাহলে ওর গাড়ি ওখানে ওই পুলমি ব্রিজের নিচে কি করে গেল? স্যার মনে হচ্ছে নিলামের সঙ্গে ওখানেই কিছু হয়েছিল, যেখান থেকে ফুটেজে গাড়িটা উধাও হয়েছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী নিলামের অ্যাক্সিডেন্ট হয়েছিল 25 তারিখ সকালে 4টে থেকে 5টার মধ্যে, মানে অ্যাক্সিডেন্টটা 24 তারিখ রাত্রে হয়েছিল। যে ট্রাফিক পুলিশ ওই সময় ডিউটিতে ছিল আর সার্ভিলেন্স কপস ডিউটিতে ছিল, ওদের সাথে কথা বলতে হবে। হ্যালো, হোয়াট? এখন কোথায়? ওকে, ঠিক আছে, আমরা আসছি। স্যার এই সিদ্ধার্থ আর রের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? ওরা এখন ব্লু হেলথ কেয়ার হসপিটালে রয়েছে। ঠিক হয়ে যাবে। দেখুন, জানি না। আমরা আমাদের তরফে সম্পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু এখন পেশেন্টকে বাঁচানো খুব মুশকিল। কি হলো? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? কি করে মানে? এইসব নিলামের জন্যই হয়েছে। এইসব নিলাম করেছে। এটা আপনি কি করে জানলেন? আমি ফোনে শুনেছিলাম। রে সিদ্ধার্থকে বলল যে সামনে রাস্তায় নিলাম দাঁড়িয়ে আছে। নিলাম? সিদ্ধার্থ সামনে নিলাম দাঁড়িয়ে আছে? ওরা দুজনেই খুব ভয় পেয়ে গেছিল। পুরবি তুমি নিলামের কাছেই ছিলে তো? স্যার, স্যার নিলাম হসপিটালেই ছিল। ওর বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আপনাকে এই অ্যাক্সিডেন্টের খবর কে দিয়েছে? 12:30টার সময় কারো ফোন এসেছিল, কিন্তু ফোনেতে নিজের নামটাও বলেনি। আমরা যখন অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছলাম, কারটা তখন পাল্টি মেরে রাস্তার নিচে পড়েছিল। ভেতরে সিদ্ধার্থ রক্তে মাখামাখি হয়েছিল, আর রের শরীরটাও জানলা দিয়ে অর্ধেক ঝুলেছিল। এক কাজ করি, সিদ্ধার্থ আর রে দুজনের মেডিকেল রিপোর্ট আর ওই গাড়িটাকে নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। এখানে সব জায়গায় পুলিশ প্রহরা আছে স্যার, সব বন্দোবস্ত হয়ে গেছে স্যার। ভেরি গুড। আর আশপাশের সমস্ত রাস্তায় ব্যারিকেড লাগিয়ে দাও, ঠিক আছে? কেউ যেন আসতে যেতে না পারে। ওভার অ্যান্ড আউট। একটা গাড়িও যেন এদিক দিয়ে না যেতে পারে। হ্যাঁ স্যার। যারা হেঁটে হেঁটে যাবে তাদের বলে দাও অন্য রাস্তা দিয়ে যেতে। কাল সকালবেলা এখান দিয়ে ভিআইপির একটা বড় কনভয়ে যাবে, আর ভেতর থেকে আমরা খবর পেয়েছি যে ওই কনভয়ের মধ্যে একটা গন্ডগোল হতে চলেছে। কারোর ওপর যদি একটুও সন্দেহ হয় সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। সব সিসিটিভি ক্যামেরা জাজ হয়ে গেছে, সব ঠিকঠাক কাজ করছে। গুড। Oh my god, oh my god, oh my god, oh my god. I'm so sorry, I'm so sorry. ওঠো 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 ওঠো। আমি কিছু করিনি। Get up, please get up. অ্যাক্সিডেন্ট করলেন না নাকি? না না না, আমি কিছু করিনি। He came in front of a car. এভাবে কেউ গাড়ি চালায় নাকি? স্যার, এ তো মরে গেছে। মরে গেছে? না 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 না, আমি কিছু করিনি। আরে ম্যাডাম, এই সিসিটিভি ক্যামেরাতে সবকিছু রেকর্ড হয়ে গেছে। এইটা চালু আছে? হ্যাঁ চলে এগুলো। এটা কেন চলে? অ্যারেস্ট করো ওনাকে। লিসেন। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড যে আছে, হি ইজ আ ভেরি ভেরি রিচ ম্যান। টাকার কোনো অভাবই নেই ওনার। তো যদি আপনারা চান তো এই ফুটেজটা ডিলিট করা যায় না? এক মিনিট। Get up, save some money, get up, please get up, please. ম্যাডাম, 10 লাখ। 10 লাখ? সিসিটিভি ফুটেজও গায়েব হয়ে যাবে, তার সাথে সব প্রমাণও। আরে এটার থেকে বাঁচতে গেলে এটুকু টাকা তো দিতেই হবে ম্যাডাম। শুধু টাকা নিলেই হবে না, আরো অনেক কিছু নিতে হবে তোমাদের। স্যার, তোমরা জানো তোমাদের ডিউটি আজকে এখানে কেন ছিল? কারণ আমরা জানতে চেয়েছিলাম যে 24শে জুলাই রাত এখানে কার ডিউটি ছিল আর কে টাকা নিয়ে অপরাধীদের ছেড়ে দিয়েছিল। তোমার মতো লোকের পুলিশে থাকার কোনো অধিকার নেই। এবার পরিষ্কার করে বলো, সেই রাতে কি হয়েছিল? তাহলে তোমরাই কি ওই সার্ভেলেন্সের ফিল্মটা এডিট করেছিলে? স্যার, ওরা বড্ড প্রেশার দিচ্ছিল। আরে ওরা বড় বড় বিজনেসম্যান। স্যার, ওদের হাত অনেক ওপর অবধি। চুপ করো, পরিষ্কার করে বলো কি হয়েছিল।
স্যার ওই রাত্রির প্রায় 2:30-টের সময় বিক্রম, রে আর সিদ্ধার্থর গাড়িটা নীলমের গাড়িটাকে ধাক্কা মারে। আর ওই ওদের মনে হলো যে মেয়েটা মরে গেছে। ওরা বড্ড ঘাবড়ে গেছিল স্যার। ওরা শুধু আমাদেরকে এটুকুই করতে বলেছিল যে এই সিসিটিভি ফুটেজের ওদের অংশটুকু যেন আমরা বাদ দিয়ে দিই, বাকি মেয়েটা আর ওই গাড়িটার ব্যবস্থা ওরা নিজেরাই করে নিতে পারবো বলেছিল। স্যার সেই জন্য নীলম প্রতিশোধ নিচ্ছে। যখন ওর অ্যাক্সিডেন্ট হয় এরা তিনজন ওকে এখানেই ফেলে গেছিল। নিলাম নয়, অন্য কেউ, যে রে, সিদ্ধার্থ আর বিক্রান্তের উপরে প্রতিশোধ নিচ্ছে। অভিজিৎ, নীলমের শরীর থেকে তার বাইরে যাওয়া পসিবল নয়। অ্যাস্ট্রাল প্রজেকশন, সেটা তো আমরা ধরছিই না। আর পুরবী তো দেখেছে, পুরবী ওখানে ছিল, আর ও তো বলছিল যে নীলম ওখান থেকে নড়েইনি। তাহলে বুঝে উঠতে পারছি না যে সিদ্ধার্থ আর রে এরা দুজনে নীলমকে রাস্তায় কিভাবে দেখলো। এক মিনিট, এই নীলম একই সময় নিজের রুমে আর হসপিটালের করিডোরেও তো দেখা গিয়েছিল। 1 মিনিট বস, এই যে গাড়িটা নীলমকে হঠাৎ দেখে ঘাবড়ে গিয়ে উল্টে যায়নি, বরং এই গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। এত জোরে ধাক্কা মেরেছে যে ওদিকে দরজাটা তো পেরিয়ে গেছে। ইচ্ছে করে জেনে বুঝে কোনো গাড়ির সঙ্গে এটাকে ধাক্কা লাগানো হয়েছে। স্যার স্যার সিদ্ধার্থ আর রের অ্যাক্সিডেন্ট একটাই গাড়িতে হয়েছে, কিন্তু ওদের মেডিকেল রিপোর্টস কিছুতেই ম্যাচ করছে না। কি? হ্যাঁ বস, এই পুরো রহস্যটা কি? এটা কি বলতে চাইছে? ফিঙ্গারপ্রিন্টস আর ফুটপ্রিন্টস ম্যাচ করা, দুটোই তো অ্যাক্সিডেন্ট। আর সারিকা বলছে যে সিদ্ধার্থ আর রের মেডিকেল রিপোর্ট ম্যাচ করছে না। এই পুরো ব্যাপারটা যে বিক্রমকে খুন করেছে আর সিদ্ধার্থ আর রের এই অবস্থা করেছে, এই সব কাজ নীলামের নয়, অন্য কারোর। রে তোমার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে সিআইডির অফিসাররা গিয়েছিল। আর তাছাড়া তোমার গাড়ির কন্ডিশন আর তোমাদের মেডিকেল রিপোর্টও চেক করা হয়েছে। ওটা খুব সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখো সিদ্ধার্থর কিরকম অবস্থা। কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগছে, এত বড় অ্যাক্সিডেন্ট, এত সাংঘাতিক অ্যাক্সিডেন্ট যেখানে সিদ্ধার্থর এরকম অবস্থা, সেখানে তোমার তো শুধু এত সামান্য আঘাতটা লেগেছে কিভাবে? আচ্ছা, এই অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? আসলে ওই আমি রাস্তাতে আমি নীলমকে দেখেছি, আর এই কথাটাই আমি সিদ্ধার্থকে বলেছি। ওই ভয় পেয়ে গাড়ি টার্ন করতে গেল, গাড়ি স্পিডে ছিল তো কন্ট্রোল হলো না, আর গাড়ি উল্টে গেল। না 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 না, মিথ্যে কথা বলছো তুমি। তোমার গাড়ি উল্টে যায়নি, অন্য গাড়ি এসে তোমাকে ধাক্কা মারে। কে? হ্যাঁ স্যার, সিদ্ধার্থকে মারার প্ল্যান আমিই করেছিলাম, আর এতে ভূমি আমাকে সাহায্য করেছিল। তাহলে ভূমিকে আমরা ভুল সন্দেহ করিনি। আর নীলমের হলোগ্রাম, ওটাও তুমি বানিয়েছিলে, তাই তো? এই নীলম একই সময় নিজের রুমে আর
হসপিটালের করিডোরেও তো দেখা গিয়েছিল। এটা শুধু একটা কারণেই ঘটতে পারে, শুধু একটা কারণে। 3D হলোগ্রাম, মানে নিলাম ছিল না, নিলামের ফটো ছিল। হ্যাঁ স্যার, ওই হলোগ্রাম আমি বানিয়েছিলাম, কিন্তু নীলামকে এই অবস্থায় পৌঁছানোর দায়ী আমি নই স্যার। এই নিলাম আমাদের ডিসি চকে কেন ডাকলো? ও আমার উপর লিগ্যাল অ্যাকশন নেবার কথা ভাবছে, কিন্তু আমি ওকে 1 টাকাও দেবো না। ওর হিসেব আমি আজকে একদম শোধ করে দেবো। আরে কি করছিস বিক্রম? ও বন্ধু আরে আমাদের। উড়িয়ে দে এটাকে বিক্রম। আরে সিদ্ধার্থ তুই চুপ করে বস না। না বিক্রম, না 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 বিক্রম। আমি বিক্রমকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার বিক্রম আমার একটা কথাও শুনলো না। আমি নীলমকে বাঁচাতে চাইছিলাম স্যার, ওকে হেল্প করতে চাইছিলাম, কিন্তু এই দুজনে আমাকে কিছু করতে দেয়নি। ও আমাদের বন্ধু ছিল স্যার, কিন্তু আমিও টাকার লোভে পড়ে গিয়ে সিদ্ধার্থ আর বিক্রমের সাথে মিলে নীলমের সাথে বেইমানি করলাম স্যার। ওকে বিজনেস থেকে বের করে দিলাম, আর ওকে মরার জন্য ছেড়ে দিয়ে আমরা 3 জন ওয়ার্ল্ড ট্যুরে চলে গেছিলাম। কিন্তু স্যার যখনই আমরা ফিরে এলাম, তখন থেকে আমি বুঝতে পারলাম যে সিদ্ধার্থ আর বিক্রম মিলে আমাকেও এই বিজনেসের পার্টনারশিপ থেকে বাইরে বের করে দিতে চাইছে। কিন্তু এর আগে এই দুজন নীলমের মতো আমার সাথেও বেইমানি করে। আমি এই দুজনকে আমার রাস্তা থেকে সরানোর প্ল্যান করলাম, আর নীলমের সাহায্য নিয়ে ওদেরকে ভয় পাওয়াতে শুরু করি। তাহলে এই বাংলোতে ছুটি কাটানোর আইডিয়া তোমারই ছিল? হ্যাঁ, ওখানে আমি দুজনকে রেখেও ছিলাম বিক্রমকে মারার জন্য। আমি যা করেছি আমার আফসোস নেই স্যার। নীলমের এই অবস্থাতে আমার পরিচয় গোপন করে ওকে টাকা দিয়ে সাহায্য করছিলাম। জেল যাওয়ার পর এটাই চাইবো যে ওর চিকিৎসায় যেন কিছু কম না হয়। আর ভূমি আমার অফিসে কাজ করতো স্যার, এই জন্য আমি জানতাম যে ও আমার সঙ্গ দেবে। আর আমি ভূমিকে ব্যবহার করেছি নীলমের 3D হলোগ্রাম লাগানোর জন্য। তুমি আর ভূমি যা করেছো সেটা অন্যায়। আইন তোমাদের কোনোদিন ক্ষমা করবে না, কঠোরতম শাস্তি হবে তোমাদের।